জুলাই বিপ্লবের ঘোষণাপত্র, কিছু প্রশ্ন। দি এক্সিকিউটিভ টাইমস 2.0 থেকে আপনাদের সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। আজ থেকে দুদিন পর অর্থাৎ 31শে ডিসেম্বর 2024 তারিখে ছাত্র জনতা, বিশেষ করে যারা বিপ্লবের সঙ্গে জড়িত ছিলেন, যারা বিপ্লবী, যারা যোদ্ধা, তার একটা ঘোষণাপত্র পাঠ করবেন। সেটা হচ্ছে বিপ্লবের ঘোষণাপত্র, ডিক্লারেশন অফ রেভলিউশন, যে কথাটা বলছে আর কি। তারা একদিন পরে হলেও একটা স্বীকৃতি পাচ্ছে বিপ্লব, আমাদের দেশে যে বিপ্লবটা ঘটেছে। এখন অনেকে ঠিক আমি বলবো না, কেউ গুটি কতক লোক গোনা, তারা বিশ্বাস করেন না যে এটার বিপ্লব হয়েছে। তারা বলেন এটা অভ্যুত্থান, গণ অভ্যুত্থান। এখানে একটা জিনিস ক্লিয়ার করতে হবে যে গণ অভ্যুত্থান যেটা আপরাইজিং বা ম্যাস আপরাইজিং যেটা আমরা বলি আর কি, এছাড়া আমরা আফিবল কথাটা অনেক সময় আসে আর কি। আর তাছাড়া অনেক ক্ষেত্রে আমরা দেখি অভ্যুত্থানের সঙ্গে রিভোল্টের ব্যাপার থাকে, রিবেলিয়ন থাকে, কুদেতা হয় ইত্যাদি। আমরা এটাকে অভ্যুত্থান বলি। কিন্তু বিপ্লব যখন বলা হয় তখন একটা জিনিস আমাদের লক্ষ্য করতে হবে, এই বিপ্লবে কিন্তু হয়তো গণ অভ্যুত্থানে একটা সরকারকে উৎখাত করা হচ্ছে, বিপ্লবেও তাই সরকারকে উৎখাত করা হচ্ছে, কিন্তু বিপ্লবে শুধু সরকার উৎখাতটাই বড় কথা না, এর সঙ্গে সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। আমাদের যে দেশে যেটা ঘটে গেছে আমরা দেখেছি, এখানটায় শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়াই বড় কথা ছিল না। প্রথমে দিকে আমরা দেখেছি এখানে বৈষম্য বিরোধী আন্দোলন, অর্থাৎ কোথাও কোনো বৈষম্য, প্রথমে কোটা বৈষম্য বিরোধী, এরপরে সেটা বৈষম্য বিরোধী রূপ নেয়, এবং অর্থাৎ কোথাও বৈষম্য থাকবে না, যে সমাজে আমাদের যে বিভিন্ন বৈষম্য রয়েছে বিভিন্ন ক্ষেত্রে, সেই দিকে তারা ইঙ্গিত করেছে। এবং তারপরে আমরা দেখেছি এক দফা দাবি, অর্থাৎ শেখ হাসিনাকে চলে যেতে হবে। তো এই সমস্ত পর্যালোচনা করলে আমরা দেখতে পাই যে এটা একটা বিপ্লব। বিপ্লবের আমরা জানি যে এটা বহুমাত্রিক, অনেক রকম বিপ্লব হয়, কিন্তু বিপ্লব আর অভ্যুত্থান কিন্তু এক কথা না। এখন আমরা যে কৃষি বিপ্লব হয়েছে, তারপর শিল্প বিপ্লব হয়েছে, তো আমরা কি বলবো শিল্প অভ্যুত্থান হয়েছে, কৃষি অভ্যুত্থান হয়েছে? ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন সেটা হচ্ছে শিল্প বিপ্লব, সেখানে আমরা বলবো শিল্প অভ্যুত্থান হয়েছে। এখন এরপরেও আমি জানি যে দু একজন মানুষ আছে যারা একটু বললাম না যে একটা পিগ হেডেডনেস তাদের হয়ে গেছে, অর্থাৎ একবার বলে ফেলেছি এটা বিপ্লব না, সুতরাং এটা বিপ্লব না, অ্যাকসেপ্ট করবো না কোনো কিছু। যাই হোক, এতে কিছু আসে যায় না, যে যার মতো করে বলবে। কিন্তু এই লক্ষণটা যেটা একদিন পরে আমরা আগামী একদিন দুদিন পরে অর্থাৎ 31 তারিখে যেটা দেখতে যাচ্ছি, এটা অত্যন্ত দরকার এই জন্যে যে আমরা বিপ্লবী সরকার না হওয়ার কারণে অনেক ল্যাপসেস দেখেছি। এটা নিয়ে আমরা আলোচনা করেছি, বিভিন্ন জায়গাতে আলোচনা হয়েছে। তার আগে আমরা একটা জিনিস ক্লিয়ার করতে হবে আমাদের। কেউ বলেন ওই যে যারা পণ্ডিতস্মন্ন ব্যক্তিরা বলেন যে এটা তো একটা অভ্যুত্থান, এবং এটা 106 অনুচ্ছেদের বলে এখানে এই সরকারটা গঠিত হয়েছে। এখন যেটা আমাদের সংসদে, আমি একটু পড়ি, আমার মনে হয় সেটা ভালো হবে, যেটা এই অনুচ্ছেদে বলা আছে সেটা হলো, আমি একটু পড়ি সুবিধা হবে। 106 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে যদি কখনো রাষ্ট্রপতির নিকট মনে হয় যে কোনো বিশেষ ক্ষেত্রে আইনের প্রয়োগের ও ব্যাখ্যা বিষয়ে জটিল কোনো প্রশ্ন উত্থাপিত হয়েছে বা হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে যা খুবই জনগুরুত্বপূর্ণ, তাহলে তিনি এ বিষয়ে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ করতে পারবেন। এজন্য প্রথমত রাষ্ট্রপতি প্রশ্নটি আপিল বিভাগের বিবেচনার জন্য প্রেরণ করবেন, এবং আপিল বিভাগ যথাসময়ে তার মতামত রাষ্ট্রপতিকে অবহিত করতে পারেন। উল্লেখ্য যে আপিল বিভাগ তার মতামত দিতে বাধ্য নন, এবং আপিল বিভাগ প্রশ্নটি সমাধানপূর্বক কোনো মতামত দিলেও রাষ্ট্রপতি তা মানতে বাধ্য নন। 106 অনুচ্ছেদ অনুযায়ী আপিল বিভাগ কর্তৃক
প্রদত্ত সিদ্ধান্তকে মতামত বা ওপিনিয়ন বলে এটি কোনো রায় বা জুডিশিয়াল প্রোনাউন্সমেন্ট নয়। লক্ষ্য করতে হবে যে এখানে ক্লিয়ারলি বলা আছে যে এটা একটা মতামত, এটা কোনো রায় না, মত দিচ্ছে। এখন এই যে আমরা যেটা পড়লাম, যে দেখলাম 106-এ, এখানে কি মত চাচ্ছে আমরা, মানে মতামত দিয়েছে, এটা তো কোনো মানে বাইন্ডিং না, অব্লিগেটরি না, এবং এটা কোনো জুডিশিয়াল প্রোনাউন্সমেন্ট না, অর্থাৎ এটা বিচার বিভাগতে যে রায় দিয়ে দিচ্ছে, এটা সিদ্ধান্ত দিচ্ছে, এটি মানতে হবে তা না, এটা একটা জাস্ট মতামত দিচ্ছে। কিন্তু তার একটা ব্যাপার আছে, এই মতটা যে মতামত দিয়েছে কার উপরে, কিসের জন্যে? এই যে আমরা দেখছি সংবিধানে যেটা লেখা আছে স্পষ্টভাবে, তার যেখানে কোনো অ্যাম্বিগুইটি নাই, অর্থাৎ সব কিছু ক্লিয়ার, সেখানে তো মতামত দেওয়ার কোনো অবকাশই নেই। সিদ্ধান্ত দূরের কথা, মতামত দেওয়ার কারণে এখানে যদি মানে একটা কিছু কনফিউশন থাকতো কোথাও শব্দের বা পরিস্থিতির, তাহলে সেখানে মতামত দিতে পারত সংবিধানে। কিন্তু সংবিধানে যেটা বলা আছে এটা হবে না, এটা এভাবে হবে, সেক্ষেত্রে কি করে মানে এই জুডিশিয়ারি থেকে, অর্থাৎ সেই চিফ জাস্টিস বা যেই হোক, সে বলতে পারে না সংবিধানটা বলা আছে এটা হবে, আমি বলছি এটা হবে না? এটা তো হয় না। কেন সংবিধানে যেটা আমরা জানি যে প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, সে মানে যখন রেজিগনেশন দেবে তখনই কিন্তু তার পদটা খালি হবে। আমাদের যে শেখ হাসিনা চলে গেছে, তার রেজিগনেশনের কোনো খবর নেই। এরপরেও বলা আছে যারা এই যে যাদের একটা টার্ম পর্যন্ত থাকবে সংসদে, যারা মেম্বার আছেন, পার্লামেন্টের মেম্বার, এরা তো মানে এদের তো টার্ম শেষ হয়নি, এরা নেই। এখন এই সমস্ত এই জটিল প্রশ্নের ব্যাপার কিন্তু একটা জিনিস আছে, সেটা হলো দি ডক্ট্রিন অফ নেসেসিটি, এবং এইটা অ্যাপ্লাই করা যায়, ডক্ট্রিন অফ নেসেসিটিতে এগুলো কভার করা যায় কোনো একটা সময় যখন, কেননা আমরা জানি শেখ হাসিনা চলে গেছে, এখন হঠাৎ করে সে পালিয়ে গেল, তো এখন তো শূন্যতা থাকতে পারে না, কিছু একটা করতে হবে, তো সেখানে দি ডক্ট্রিন অফ নেসেসিটি চলে আসবে। এবং সেখানে আরেকটা আছে দি ডক্ট্রিন অফ ট্রানজিশনাল জাস্টিস, সেটাও এখানে অ্যাপ্লাই করা যায়। এখন দেখা যায় যে ডক্ট্রিন অফ নেসেসিটিতে কতদূর কভার করা যায়। আমরা দেখেছি এখানটায় যেমন প্রথমে পাকিস্তানে হয়েছিল, তারপর ইন্ডিয়াতে হয়েছে, নেপালে হয়েছে, সাউথ আফ্রিকা, বিভিন্ন জায়গায়, কয়েকটা জায়গায় হয়েছে আমরা দেখেছি। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আনলিমিটেড পিরিয়ড অফ টাইমের জন্য হয় না, এবং যখন তখন যা কিছু বলেই এটা আমাদের ডক্ট্রিন অফ নেসেসিটি দিয়ে জাস্টিফাই করা ঠিক না, জাস্টিফাই করা যায় না। আরেকটা ব্যাপার হলো এই যে দি ডক্ট্রিন অফ নেসেসিটি, যেটা এই নেসেসিটিটা কে দেবে, কে বোঝাবে যে এইটা দরকার ছিল, কি করে? এটা তো একটা ব্যাপার হতে হবে যে মানে কোনো একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনার যারা স্টেক হোল্ডার্স, তারাই বলবে যে এইটা দি ডক্ট্রিন অফ নেসেসিটিতে কভার করছে, হুইচ মিনস একটা রেভলিউশনারি গভর্নমেন্ট দরকার, অর্থাৎ বিপ্লবী সরকার দরকার। তখনই এই বিপ্লবী সরকার যেহেতু গঠন হয়েছে, তারাই বলবে যে দ্য ডক্ট্রিন অফ নেসেসিটিতে এই জিনিসগুলো আমাদের করতে হচ্ছে। তো এখন সেটা করা হয়নি, এবং তারপরে কি হচ্ছে, কত অ্যানোমালিজ সেটা হলো যে এটা তো হলো একটা কেয়ারটেকার গভর্নমেন্ট, এবং কেয়ারটেকার গভর্নমেন্টে সে আবার কনস্টিটিউশনকে না করা আছে, হবে না এটা কোনো সময়। এরপরে আবার কনস্টিটিউশন ফলো করছে, কিছু কিছু জায়গায় কনস্টিটিউশনকে বাদ দিচ্ছে, মানে করা হচ্ছে না, সেটাকে আমরা এক্সট্রা কনস্টিটিউশনাল যে ব্যাপারগুলো সেখানে চলে আসছে। তো এইরকম গোজামিল করে যদি আমরা মানে চালাই, আজ না হোক, কালকে না হোক, 10 বছর পরে হলেও এই ব্যাপারে প্রশ্ন উঠবে, সিরিয়াস লিগ্যাল কোয়েশ্চেন আসবে, এবং তখন বেকায়দা হবে মানুষের জন্য। কিন্তু একটা রেভলিউশনারি গভর্নমেন্ট, আমি যেটা বললাম, গভর্নমেন্ট হলে সেটা এগুলোকে জাস্টিফাই করতে পারতো, কারণ তখন কনস্টিটিউশনাল দরকার লাগে না। কনস্টিটিউশনকে দূর করার জন্যই, মানে কনস্টিটিউশনকে না মানার কারণেই কিন্তু এই বিপ্লবটা হয়েছে, যেটা কোয়াইট পার্টিনেটলি এই ছাত্ররা বলছে। এবং আমার মনে হয় যে যেটা 31শে ডিসেম্বরে হতে যাচ্ছে, অর্থাৎ যে ঘোষণাপত্র, সেখানে বোধহয় সেখানে অবশ্যই এর একটা উল্লেখ থাকবে যে এখানে মানে এই সরকারকে আমরা মানে তাড়িয়েছি, সরকার এই সমস্ত কাজ
এই অন্যায় করেছে, ইনস্টিটিউশনগুলো নষ্ট করে ধ্বংস করেছে, এর সংস্কার দরকার ইত্যাদি ইত্যাদি, এগুলো তারা হয়তো সেখানে ক্লিয়ারলি আউটলাইন করে বলবে এবং জাস্টিফাই করবে যে আমাদের এই সরকারটা আছে। এইটা কিন্তু বাই ইমপ্লিকেশন একটা অসুবিধা হচ্ছে, যে প্রশ্নটা আমার থাকছে এই ছাত্র সমন্বয়কদের কাছে এবং যারা এই মানে প্রক্লেমেশন অফ রেভলিউশনটা দিতে যাচ্ছেন তাদের কাছে থাকছে যে আপনারা বিপ্লবী সরকার গঠন না করে কি আপনারা এই প্রক্লেমেশন অফ রেভলিউশন করতে পারবেন? এটা মানে আপনাদের তো রেভলিউশনে দেখাতে হবে যে আমরা রেভলিউশন, অর্থাৎ আমরা রেভলিউশন করেছি, বিপ্লব করেছি, এবং যদি সেই রাইটটা আপনাদের আছে, সেই নেসেসিটি যেটা ডক্ট্রিন অফ নেসেসিটি, সেটা দিয়ে আপনাদের কিন্তু একটা সরকার গঠন করতে হবে। যে সরকারটা গঠন হয়েছে, এই যে আমরা মানে যেটাই বলি না কেন, ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার যেটা হয়েছে, বা অনেকে কেয়ারটেকার বলে, বাট ইটস নট এ কেয়ারটেকার গভর্নমেন্ট, হোয়াট এভার, এইটা যে হয়েছে, এখন এর রেশনালিটি মানে ভিত্তিটা কি, এটা কে করেছে, কোন অথরিটিতে করেছে? এখানে কি যারা স্টেক হোল্ডার ছিল সবাই উপস্থিত ছিলেন? নো। যারা বিপ্লব করছে তারা ছিলেন? নো। এখানে কে ছিল, কে ছিলেন? এখানে প্রথমটা হচ্ছে যে এটা কিন্তু অনেকটা ওই যে বললাম যে এর আগে আমি বলেছি যে ১/১১ যে সরকারটা গঠন করা ছিল, অর্থাৎ আর্মি ব্যাকড যেটা সরকার, সেনাবাহিনী তারা মানে গঠন করা, সেনাবাহিনীর আনুকূল্যে যে সরকার গঠন করা হয়েছে, ঠিক তেমনি এই অনেকটা তেমনি সরকার গঠন করা হয়েছে এবার, অর্থাৎ এর পেছনে সেনাবাহিনী রয়েছে, তারাই করেছে এটা। তো তারা কিছু লোককে ডাকছে, তাদের মানে তাদের পছন্দ মতো কিছু লোককে ডাকছে, এবং তারা শেষ পর্যন্ত এটা করলো, এবং তার মধ্যে আমাদের দেখানোর জন্য ২-৩ জন যারা সমন্বয়ক ছিল তাদেরকে ঢুকিয়ে দিল আর কি। তো এখন এই জিনিসটাকে তো মানে আপনারা এইভাবে বলে কি আমাদেরকে কি বোঝাতে যাচ্ছেন আমরা বুঝি না, পৃথিবী কি বোঝাতে যাচ্ছেন আমরা বুঝি না। এখন আমাদের একটাই যেটা রিডিমিং ব্যাপারটা, সেটা হলো যে আমাদের যে ইউনূস সাহেব আছেন, ডক্টর ইউনূস, তার মানে গ্রহণযোগ্যতা যেহেতু আছে বিদেশে, সুতরাং এ নিয়ে অত বেশি প্রশ্ন হচ্ছে না। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে এই কদিন, এই 5-5.5 মাস যে কদিন হলো আর কি, এই কদিনের যে সরকার, তো সরকারের অনেক ব্যর্থতা আছে, এবং এই ব্যর্থতার দায় ডক্টর ইউনূস এড়াতে পারেন না। এটা আনফর্চুনেটলি এটা বলতে হবে যে হয় তার ইনকম্পিটেন্স, নতুবা তিনি মানে এ ব্যাপারে কোনো আগ্রহী না, সব কিছু রিলাই করছেন তার যারা উপদেষ্টা আছে তাদের উপরে, এই সমস্ত কারণে এটা হচ্ছে। আমি যেটা বললাম যে এটা এই যে মানে যে অনেক ল্যাপসেস আছে, এটা তো আমার মনে হয় এর আগে আমরা বলেছি, অনেকেই বলেছেন, তবু জাস্ট দু একটা বলছি। সেটা আমরা যেমন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যে ব্যাপার আছে সেগুলো তো অনেক দাম, এবং তারপরে এই যে আমাদের মানুষজনের যে নিরাপত্তার অভাব আছে, বিভিন্ন জায়গায় দেখছে ছিনতাই হচ্ছে এবং মানুষকে কোপাচ্ছে, মারছে, এগুলোকে দূর করার মতো এখনও পর্যন্ত মানে ঠিক সেরকম একটা দৃশ্যমান কোনো উন্নতি আমরা দেখতে পাচ্ছি না। এখন আরও কিছু ব্যাপার রয়ে গেছে। এই যে বিপ্লবী যে চেতনা, এই চেতনাটা কেন দরকার এবং তার রেকগনিশন, অফিসিয়াল রেকগনিশন কেন দরকার? আমরা দেখেছি এক এক করে আমরা যদি দেখি, এর আগে তো বিপ্লবের পরপরই প্রতি বিপ্লবের কিছু মানে আলামত আমরা দেখতে পেয়েছি, এটা নিয়ে আলোচনা করেছি, আনসার বিদ্রোহ ইত্যাদি ইত্যাদি। এখন ইদানিং যেগুলো আমরা জিনিস লক্ষ্য করছি সেটা হচ্ছে যে প্রথম জিনিসপত্রের দাম তো বাড়াচ্ছে, সেটার দিকে আছে। তারপরে ওই যে রাস্তাঘাট মানে বন্ধ করে মানুষের মানে অসুবিধা ঘটছে, বিভিন্ন দাবি দেওয়া, যেটা ভিত্তিহীন দাবি দেওয়া নিয়ে তারা মানে শোরগোল করছে, এগুলো তো আছে। আমরা তারপর ইসকনের ব্যাপার, এগুলো আমরা জানি, এগুলো আলোচনা করেছে। কিন্তু এরপরে আমরা কি দেখলাম যে এখানে মানে কয়েকজন ছাত্র সমন্বয়ককে হত্যা করা হলো। এটা টার্গেটেড কিলিং যেটা বলা হয়, এটা করা হয়েছে সমন্বয়কদের বেছে বেছে, এবং তারা প্রাইভেট ইউনিভার্সিটিতে। এই পর্যন্ত কিন্তু তাদের হত্যার পেছনে কে দায়ী এটা বের করা সম্ভব হয়নি। আমরা এর আগে দেখেছি হাসিনার আমলে যে আমাদের গোয়েন্দা যারা কর্মকর্তা তারা এতই পারদর্শী যে কোথায় কোন কর্নারে একটা ছোট্ট পটকা ফুটেছে বলছে,
সেখানে গিয়ে তারা জঙ্গিদেরকে সঙ্গে সঙ্গে তারা দমন করেছে ইত্যাদি বিভিন্ন কাজ তারা দেখাচ্ছে কত পারদর্শী। আর এখানে একটা না, পরপর 5 জনকে হত্যা করা হয়েছে বিভিন্ন জায়গায় এই সমন্বয়কদেরকে। তার পেছনে কে দায়ী কিছুই তারা আবিষ্কার করতে পারেনি, কিছুই বের করতে পারেনি। আমি একটু পরেই বলছি আমাদের যে গোয়েন্দা যারা আছেন গোয়েন্দাতে তাদের কাজে তারা কি করছেন সেখানে একটা প্রশ্ন আছে। এই যে দেরি হলো না আমাদের এই প্রক্লেমেশন অফ রেভলিউশনটা করতে, অর্থাৎ এই যে 2 দিন পরে এতদিন দেরি হলো, এটা কিন্তু একটা সুবিধা আছে, সুবিধা হয়েছে। সে সুবিধাটা হলো যে একদিনে আমরা বুঝতে পেরেছি, অন্তত ছাত্র সমন্বয়কেরা বুঝতে পেরেছে কে কোথায় ঘাপটি মেরে বসে আছে, কে কি করছে, এগুলো তারা অন্তত আন্দাজ পাচ্ছে। তো আমি আবার চলে আসছি ওইখানটায় যে ছাত্রদের হত্যা করা হচ্ছে, ঠিক আছে। এরপর আমরা দেখলাম যে একজন মাঝিকে কয়েকজন মানে 7 জনকে হত্যা করলো তারা ওই ইয়েতে। এখনও সেটা কিন্তু চলছে, স্ট্রাইক চলছে, অর্থাৎ নৌযান কর্মীরা যারা আছে সেটা স্ট্রাইক তারা করছে, লাইটার যে জাহাজ তাদের কর্মীরা, এবং তাতে অনেক অসুবিধা হচ্ছে আমাদের মাল আমদানি মানে এখান থেকে ওখান থেকে নেওয়া, এটা নিয়ে অনেক অসুবিধার সৃষ্টি হচ্ছে এবং তার একটা ইম্প্যাক্ট হবে কিন্তু আমাদের জিনিসপত্রের দামের উপরে। এখন কি করলো তারা, র্যাবকে বলে দিল, একটা লোককে ধরে বলেছে এই একা হত্যা করেছে কারণ তার চাকরি কি করেছে না করছে, তো আমাদেরকে পাগল পেয়েছে, মানে বোকা পেয়েছে। এই 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 হলো র্যাবের এই চরিত্রটা এখন আমরা দেখতে পাচ্ছি। এটা মানে ক্রেডিবিলিটি একটা ব্যাপার আছে। একাই এতজনকে করলো, ঘুমের ওষুধ দিল, কেউ টের পেল না, মানে সবগুলোই একসঙ্গে ঘুমিয়েছিল, একসঙ্গে সবাই খেয়েছে, একই টাইমে একই সময় তার একটা ইম্প্যাক্ট হয়েছে। ওই সরি আমি এই কথাগুলো বলছি এটা এই কারণে যে দুঃখ লাগে, হয়তো বা হতে পারে, হয়তো যে তারা যেটা বলছে র্যাব হয়তো বা হতে হবে, কিন্তু এটা হয়তো দিয়ে তো হবে না, তাদেরকে সিনসিয়ারলি কাজ করতে হবে, উদ্ঘাটন করতে হবে। এবং যদি না করে তাহলে ওই যে বললাম যে কে কে ঘাপটি মেরে কোথায় লুকিয়ে আছে, কারা কী করছে, এই জিনিসগুলো বেরিয়ে আসবে। এরপরে আমরা কি দেখলাম, এবং খুবই মারাত্মক ব্যাপার, যে সেক্রেটারিয়েটে সচিবালয়ে আগুন লেগে গেল। এটা আমরা আগে কখনো শুনিনি, এরকম একটা মানে ভীষণ একটা অগ্নিকাণ্ড, বড় সাংঘাতিক, মানে অনেক কিছু নষ্ট করলো, নথিপত্র নষ্ট করেছে। এবং এখানেও দেখা যাচ্ছে একটা প্যাটার্ন, সেখানে হচ্ছে আমরা দেখছি যে এই 2 জন সমন্বয়ক যারা উপদেষ্টা আছে তাদের মানে যেটা সচিবালয় জায়গা আছে তাদেরকেই মানে টার্গেট করে এটা করা হচ্ছে, তাদের যে নথিপত্র সেগুলোকে পুড়িয়ে ফেলা হয়েছে এবং তারা এখানে বুঝতে পারছে না। তো এখন এখানে আমরা কিন্তু কতগুলো একটা আমরা বলি কমন উইজডমের ব্যাপার আছে। আপনারা কবে ইনভেস্টিগেশন করবেন, কি করে করবেন, কাকে দিয়ে করাবেন, এবং সামর্থ্য কতখানি, কার কী উদ্দেশ্য, এগুলো নিয়ে তো কথা থাকবেই। কিন্তু সাধারণভাবে আমরা সবাই একটা কনক্লুশন আসতে পারি, যার জন্য কোনো রকম সায়েন্টিফিক বেসিস থাকতে হবে তা না। সব জায়গায় কিন্তু সায়েন্টিফিক বেসিস থাকে না, থাকতে হয় না। কারণ আপনি বলবেন যে মানুষ মরণশীল, অর্থাৎ ম্যান ইজ মোর্টাল, তখন আপনি বলবেন এই মানুষ মরণশীল কে, কেমনকে তুমি দেখো তো, আগে মরছে তাহলে ভবিষ্যতে যে মরবে তার কি কোনো প্রমাণ আছে? ভবিষ্যতে মানুষ নাও মরতে পারে, এটা তো আপনি বলতে পারেন, কিন্তু মানে তার তো সায়েন্টিফিক তো প্রুফ নাই যে ভবিষ্যতে মানুষ মরবে না, তাই না? বৈজ্ঞানিক কোনো প্রমাণ আছে যে ভবিষ্যতে মানুষ মরবে না? তারপরে কেন আপনি বলেন যে মানুষ মরণশীল? এই জাতীয় আপনি তর্ক করতে পারেন। সুতরাং আমরা যখন বলছি যে এটা একটা স্যাবোটাজ, এটা অন্তর্ঘাতমূলক কাজ সেক্রেটারিয়েটে যেটা, তখন আপনি বলতে পারেন কেন আপনি আগে থেকে এই সমস্ত কথা বলেন, এটা আমরা বিশ্লেষণ করে দেখি তারপর কি হয়। তো আপনার করুন, বিশ্লেষণ করতে থাকুন, আপনার দেখান কী। আমরা জানি যে এর মধ্যে অনেকেই আছেন যারা এই সমস্ত ঘটনাতে আত্মতৃপ্তি পাচ্ছেন এবং হয়তো তাদের হাত রয়ে গেছে এর পেছনে। যাই হোক, তো এই ঘটনাগুলো ঘটেছে। তো এখন এই যে বললাম যে গোয়েন্দাদের ব্যাপারে
এইখানে একটা জিনিস আপনি কদিন আগে লক্ষ্য করেন যে কি হলো, আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা ইউনিভার্সিটির সামনে ওখানে যে ইয়ে আছে, ওই মানে একটা গ্রাফিতি আছে, সেই গ্রাফিতিতে শেখ হাসিনার যে তাকে যেভাবে আঁকানো হয়েছিল, সেখানে তাকে বিভৎস চেহারা করা হয়েছে এবং কোয়াইট রাইটলি করা হয়েছে, কারণ সে তো একজন বিরাট ক্রিমিনাল। তো সেটা ওখানে করা ছিল, তো সেটা কি করেছে, সেগুলো মুছে ফেলেছে। তো এই ব্যাপারে ছাত্র যখন গেছে প্রক্টরের কাছে, প্রক্টর তখন বলেছে যে সেখানে নাকি ওই গোয়েন্দাদের কোনো লোক এসছে ওখানটা, পার্টিকুলারলি কোন গোয়েন্দা, NSI না DGDF থেকে কোথা থেকে এসে এটা আমি জানি না, বা ওখানে বলাও হয়নি, এটা আমি দেখি নাই। কিন্তু উনি বলেছেন যে গোয়েন্দার তরফ থেকে এখানে বলা হয়েছে কেন এটা মানে থাকবে, এগুলো মুছে ফেলে দেওয়া ইত্যাদি। পরে অবশ্যই এটা আকার হয়েছে। কিন্তু এই যে গোয়েন্দারা কেন পৃথিবীর আমাদের বাংলাদেশের কোনো কাজ পায়নি, গোয়েন্দারা আসছে ওখানটা শেখ হাসিনার চেহারাটা এরকম বিকৃত করা হয়েছে, এটা কেন থাকে? এটা গোয়েন্দাদের কাজ? এটা ক্লিয়ারলি কি মিন করে? এই গোয়েন্দাটা যারা করেছে কি মিন করে? তার মনে হচ্ছে এরা হাসিনার গোয়েন্দা, হাসিনার লোক। সুতরাং হাসিনার লোক অলমোস্ট সব জায়গায় আছে, এরা এই কাজগুলো করতে থাকবে। আজকে এখন পাঁচজন আমাদের সমন্বয়ের কাছে, দুদিন পর যে কয়জন যাবে আল্লাহ জানে। আমাদের সেক্রেটারিয়েটে আজকে দুটো আমাদের মানে কয়েকটা মন্ত্রণালয় পুড়ে গেছে, ভবিষ্যতে কোথায় কার কে পুড়বে কে জানে। এর আগে তো আমরা দেখেছি হাসনাত আবদুল্লাহর গাড়িকে মানে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হচ্ছিল। আমরা এও জানি যে সচিবালয় যারা আমলারা তাদের দাবি দাওয়া নিয়ে অনৈতিক এবং নিয়ম বহির্ভূতভাবে তারা মানে সেখানে বিক্ষোভ করেছে সচিবালয়ে, এবং তাদের মধ্যে আমরা ক্লিয়ারলি দেখতে পাই যে এখানে সরকারকে টোটালি ডিফাই করছে, মানে ফ্লাউট করছে, যে এটা কোনো আইনের কোনো তোয়াক্কাই করছে না। এই সচিবরা বা যারা ডেপুটি সেক্রেটারি অর্থাৎ অর্ধসচিব বলা যে উপসচিব, এরা মানে এবং আরও তারা যারা আছে এই সমস্ত আমলারা, এরা সবাই না, আমি সবাইকে বলছি না, দু একজন তো ভালো থাকবেই। তবে ইন দিস কনটেক্সট একটা কথা আমার মনে হচ্ছে যে আমি কিছুদিন আগে দেখলাম যখন ওই মুহিত সাহেব, যিনি সংস্কার প্রধান, তো তিনি বসে আছেন, তার পাশে ওই যে যিনি সদস্য সচিব সংস্কারের মানে তিনি বসে আছেন, উনি সম্ভবত এখন চিফ সেক্রেটারি, তার পাশে এক ছাত্র বসে আছে, সে ওই সংস্কার কমিশনের একজন মেম্বার। তো এখন এই ছাত্রটা মানে সাংবাদিকদের কিছু একটা বলে বসছে, এবং সেখানে সাংবাদিকরা চিৎকার করা শুরু করেছে, এমন চিৎকার বললার মতো দৌড়েছে। এখন আমি সাংবাদিকদের ব্যাপারে একটু পরে আসছি। এখন সেই সময় আমি লক্ষ্য করছিলাম বারবার করে ওই যে চিফ সেক্রেটারি ভদ্রলোক, যিনি মানে সদস্য সচিব, তিনি একটু অন্যদিকে ছাত্রদের মানে সাংবাদিকের দিকে তাকাচ্ছে, তাদের একটু নট করছে, মনে হচ্ছে হ্যাঁ বলে নাই, কিন্তু ওই রকম একটা কিছু, অর্থাৎ মনে হচ্ছে তিনি পুলকিত হচ্ছেন একটু মুখের ভঙ্গিমা। যদি আপনারা দেখেন, আপনারা হয়তো বলবেন যে আমি খুব একজন মানে মনোবিজ্ঞান বিশারদ হয়ে গেছি, কিন্তু আপনার দেখে একটু যদি অ্যানালাইজ করেন দেখবেন যে তার মধ্যে এটা আছে। এই ভদ্রলোক সম্পর্কে প্রথম দিকে কিন্তু তার বিরুদ্ধে একটা ঘুষ নেওয়ার অভিযোগ ছিল, আরও দু একটা অভিযোগ ছিল, কিন্তু আমি জানি না মানে কেন প্রকৃতভাবে বিচার না করে বিশেষ করে তাকে রেখে দেওয়া হয়েছে, এবং তাকে মানে সেই পোস্টে তাকে বিরাট পোস্টে তাকে রেখে দেওয়া হয়েছে। আমি জানি না, যদি তিনি ভালো হন তো ভালো, কিন্তু এগুলো আমাদের দেখতে হবে, বুঝতে হবে। আর এই সাংবাদিকদের কথা আমি বলছিলাম, এই সাংবাদিকরা কী করেছে এই সময়টা, তারা সময় টিভিতে যে ব্যাপারটা আমরা জানি, সবাই জানে, এটা আমরা কাউকে জার্নালিস্ট হতে হবে না। এই সময় টিভি, 71 টিভি, এরা কি এদের টিভি এরা কি করেছে? তারা সরকারকে অর্থাৎ হাসিনা সরকারের পক্ষে মানে উঠে পড়ে লেগেছে, এবং যা বলার না তাও বলে তাকে সাপোর্ট তারা করেছে। এই হলো সাংবাদিকতা তাদের। এখন এই সাংবাদিকদের মধ্যে কেউ কেউ রয়ে গেছে, সেক্ষেত্রে হাসনাত আবদুল্লাহ যদি বলেও থাকে, সে অপরাধ করেনি, কারণ এটা দরকার ছিল। এখন অসুবিধা হলো কি, হাসনাত আবদুল্লাহ অসুবিধাটা হলো যে সে গেছে ওখানটায় যখন এই যে মানে সরকারটা তো আর বিপ্লবী সরকার হয় নাই, সুতরাং কেউ বলছে যে কোন অধিকারে
আপনারা যান। এক ভদ্রলোক আছে, সে আগে আমি অনেক আগে দেখে, আমি তার দুই একটা অনুষ্ঠান দেখে তার পরে দেখি নেই, মানে তার ভাবখানা যেন সে বিশাল পণ্ডিত ব্যক্তি। তিনি মানে ওই যে হার্ট টক যেটা আছে ইউকেতে, সেখানে যিনি তার সে যে সঞ্চালক ভদ্রলোক, তিনি তো সাংঘাতিক সুন্দরভাবে কথা বলেন এবং তার একটা যুক্তি থাকে। কিন্তু এই ভদ্রলোক সে মানে মনে করে সে পৃথিবীর সব কিছু জানে এবং কথার মাঝখানেই সে ওই ময়ূখের মতো বাধা দেয় আর কি, বলতে থাকে। এবং সে ওই ডয়চে ভেলেতে ছিল, তো এর আগে ওই আমাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে ছিল। সে ভদ্রলোক কী বলছে, আপনার কোন অধিকারে সেখানে যাচ্ছেন, কোন অধিকার, আপনার কে অধিকার দিয়েছে? আরে আপনি বলার কে, কী অধিকার দিয়েছে? আপনি ওইখানটা বাইরে থেকে থাকেন, ওখানটা বাংলাদেশের এখানে আপনি আমাদের দুঃখ কষ্ট সহ্য করেছেন আপনি। আমি বললাম না যে আপনি মানে এই বিপ্লবের সঙ্গে জড়িত হওয়ার কথা আমি বলছি না, কিন্তু আমাদের যে দুঃখ কষ্ট আমরা যে ভোগ করছি, আমাদের অসুবিধাগুলো, যে এই হাসিনা থাকার কারণে আমরা কথা বলতে পারিনি, মানে আমি কি বলবো, আমার ব্যক্তিগত জীবনেও তো এই হাসিনার অধ্যায়ে কী মারাত্মক ক্ষতি করেছে। আমি নাটক লিখতাম বাংলাদেশ টেলিভিশনে, নাটকে আমার এখানে রাংচিতার নাটক ছিল, অনেকে অনেক প্রশংসা করেছে, আর শুধু একটা না, আর অনেক ছিল। আমি অন্তরালা, আমি তারপরে আমি পরের দিকে আমি একটা নাটক লিখে এবং সেটা পরিচালনাও করেছি, সেটা হচ্ছে গবয়। এই নাটকগুলো, এই গবয় যখন আমি করলাম তখন আওয়ামী লীগ সরকার চলে আসে এবং সেই সময় আমাকে বললো যে আমি বিএনপির লোক। আমি কোথাকার লোক আল্লাহ জানে, তো আমাকে বুঝি বিএনপির লোক, আমার নাটক দেওয়া যাবে না, দিল না তার ওখান থেকে। পরে অবশ্যই আমি মানে খুব দ্রুত যাতে না টের পায়, আমি ইটিভির মাধ্যমে সেটা প্রচার করি এবং সেটাও বন্ধ করতে চেয়েছিল ওই আওয়ামী লীগের লোক, নওয়াজিস আলী খান ছিল আর কি, ওখানে ইটিভিতে প্রথমে আসে সে, মানে কিন্তু যেহেতু আমার চুক্তি হয়ে গেছে, সুতরাং আমি তারা আর বদলাতে পারে না, কারণ আমি কেস করে দেবো, সেই জন্য আমাকে চালাতে হলো। তারপরেও আমার যে একটা ছোট্ট ক্যামিও রোল ছিল, ছোট্ট, ওই রোলে মানে অর্ধেকটা বেশি কাটতে হয়েছে তার কারণে, তা আমি কেটেছি, বাট ওটা প্রচারিত হয়েছে। এনিওয়ে, এই কথাগুলো এই জন্য বলছি যে আমি সাফার করেছি এই ইয়ের জন্যে, আমাদের মানে শেখ হাসিনার জন্য, তার কারণে এবং তার যারা সহযোগী ছিল তাদের কারণে আমি মানে সাফার করছি বলতে, অর্থাৎ আমি আর লেখা করিনি, অনেক 10-20টা নাটক লেখার পরে আর নাটক লিখিনি, কারণ আর মানে বিতস্ত্র দেশে গেছিলো এই সরকারের প্রতি, এই দেশের মানে যারা মানে শাসন বিভাগে থাকেন তাদের প্রতি। পরে বসে বিএনপি এসে কিন্তু আর সেটা আমি মানে পুনরায় আমি লেখা শুরু করিনি। কারণ এই কথাগুলো এই জন্য বললাম যে ওই যে ভদ্রলোক যিনি যার খান করে বলছি, তিনি যেভাবে কথা বললেন আমি তখন দেখলাম, সেটা আমার মনে পাটুরেশকে খুব বলছিল সেটা, যে আপনারা কে, আপনারা কোত্থেকে, আপনারা কী করে করেন, জোরে জোরে কথা বলছে। আরে একটা বাদরামির সীমা আছে। হু দি হেল আর ইউ, হু ডু থিঙ্ক ইউ আর? এ তো বয়স কত হবে, 50-60 বছর, আমার তো আজকে 78-79 বছর, আমি তো এরকম কোনো ছেলেদেরকে এইভাবে বলতে পারি না, বলি নেই। আর সে কোত্থেকে সে মানে এভাবে কথা বলে। যাই হোক, আমি আবার ফিরে আসি এখানে, ওই মানে বিপ্লবী সরকারের ব্যাপারে চলে আসি আর কি। তো বিপ্লবী সরকার হলে তাহলে হবে কি, যে লেজিটিমেসির ব্যাপারে আর কোনো প্রশ্ন আসবে না এই সরকারের। আমি জানি না এই সমন্বয়করা তাদের কী করবেন, তারা কী করবেন, তবে আমি একটা জিনিস বলতে চাই, যে আমি বলছি না কারো বিরুদ্ধে অভিযোগ করছি না, কিন্তু মানে রাইটলি ও রংলি কিছু অ্যালিগেশন এসে গেছে কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে। আমরা জানি, এক এক করে বলা যায় যে আসিফ নজরুল সাহেব আছেন, তারপরে আরও আছেন যেমন মুস্তফা ফারুকী যে ভদ্রলোক, অবশ্যই তার সম্পর্কে আমার ধারণা খুব কম, উনি আছেন। তারপর আছে ওই আমাদের রিজওয়ানা হাসান যিনি, তার সম্পর্কে এরকম আরও 2-1জন আছে। আর একটা হচ্ছে তো এই যে আমাদের যিনি আমাদের চিফ অ্যাডভাইজার, তার যে প্রেস সেক্রেটারি কি শফিকুল আলম সাহেব, এই নাম আর কি, এদের বিরুদ্ধে অভিযোগ আছে। অভিযোগটা কতটা সত্য আমি জানি না, বাট এটা তারা বিতর্কিত হয়ে গেছে অলরেডি। মানুষের একটা বড় একটা অংশ মনে করে যে এরা ঠিক বিপ্লবের চেতনা ধারণ করে না এবং এরা মানে দে শুডন্ট বি দেয়ার ইন দি অ্যাডমিনিস্ট্রেশন, তারা থাকার কথা উচিত না। তো যাই হোক, অন্তত পুরো বিপ্লবী সরকার যদি না করা যায়, তাহলে অন্তত
এটাকে যদি পরিবর্তন করা যায়, এই সমস্ত লোকদেরকে রিপ্লেস করে যদি আর অন্য কাউকে আনা যায়, তাহলে কিন্তু একটা বিপ্লবী সরকার একটা চেহারা দেয়া যাবে। এবং তার ফলে হবে কি, যে এই জাতীয় জিনিসগুলো যেগুলো ঘটছে, আমি যা বলছি না যে আর্মি চিফকে বা প্রেসিডেন্টকে সরাতে হবে বা সরানো উচিত, কারণ এগুলো করতে গেলে একটা ডাইমেনশন চলে আসবে, আর একটা ফ্রন্ট ওপেন করা যাবে। তো এই সময় এগুলো এত ফ্রন্ট ওপেন করে যুদ্ধ করা না করা আমি মনে করি শ্রেয় হবে। কিন্তু এই কাজগুলো কিন্তু ইজিলি করা যায়। ডক্টর ইউনূসকে কনভিন্স করে যে দেখো তুমি এদেরকে আপাতত বলো, রিসাফল করে এদেরকে সরে যেতে বলো এবং কয়েকজনকে নিয়ে আসা যায়। এই কাজগুলো যদি করা যায়, তাহলে হবে কি, যে ফ্রেশ ব্লাড যদি চলে আসে এখানটায়, তারা বাণিজ্য উপদেষ্টা তার সম্পর্কে অভিযোগ আছে। যাই হোক, তো এই যে আমাদের যে সমস্যাগুলো আছে, যেগুলো খুব প্রেসিং প্রবলেমস অফ দি মুভমেন্ট, সেগুলো কিন্তু দূর করতে পারবে। আরেকটা ব্যাপার আছে, আমাদের স্বরাষ্ট্র যিনি উপদেষ্টা আছেন, তার মানে ইনএফিকেসি সম্পর্কে মানুষ বলছে। তো এখন এইগুলো যদি চেঞ্জ করা যায়, তাহলে সুবিধা হবে কি, যে মানে আশা করা যায় যে দ্রব্যমূল্যের যে পরিস্থিতি বর্তমান, সেটা একটা উন্নতি হবে। এবং এই যে আমাদের যারা এখানে যে আমাদের নিরাপত্তার অভাব, সেটাকেও মানে ঠিক দূর করা যাবে, অর্থাৎ নিরাপত্তা দেওয়া যাবে, কারণ এরা তো কমিটেড আর কি, এই ছাত্র যারা আছে, যারা বিপ্লব করেছে। এবং সঙ্গে সঙ্গে এই যখনই যেরকম এই বিপদগুলো বুঝবে যে কোথা থেকে এইগুলো হচ্ছে, কে এর পেছনে ষড়যন্ত্রে লিপ্ত আছে, এগুলো তারা বের করতে পারবে। বের করলে ইমিডিয়েট প্রপার অ্যাকশন নিতে পারবে। তখন কেউ বলবে না যে তুমি কোন কনস্টিটিউশনের বলে, কোন আইনের বলে এই কাজগুলো করছো, এটা তারা বলবে না। এনিওয়ে, আই উইশ দেম সাকসেস। আবার দেখা হবে।